হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। শুরু করলাম। তোমরা কি আসছো? সবাই শুনতে পাচ্ছ? সবাই আমাকে? জি ম্যাম। আমরা ব্যাকটেরিয়াল ডিজিজ ইন শেলফিশ, শেলফিশে যে ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ হয় সেগুলো একটু পড়বো। আমরা হচ্ছে মেইনলি হাইলাইট করবো হচ্ছে শ্রিম্পের যেগুলো হয়, কমার্শিয়াল স্পেসিস শ্রিম্পের যে ডিজিজগুলো হয় সেগুলি হচ্ছে মেইনলি হচ্ছে হাইলাইট করব। কমনলি রিপোর্টেড শ্রিম্প প্যাথোজেন ব্যাকটেরিয়া আর দ্য মেম্বার্স অফ দ্য জেনাস ভিব্রিও। মূলত হচ্ছে ভিব্রিও গ্রুপের ব্যাকটেরিয়া বেশিরভাগ হচ্ছে শেলফিশ যে প্রন অথবা শ্রিম্পের ডিজিজগুলো হচ্ছে তৈরি করে। এছাড়াও অন্যান্য স্পেসের মধ্যে আছে হচ্ছে অ্যানোমোনাস, সিডোমোনাস, ফ্লেভোব্যাকটেরিয়াম এই ধরনের ব্যাকটেরিয়া এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। এইগুলো হচ্ছে ডিজিজ তৈরি করে। আবার কিছু কিছু ডিজিজ আছে যেমন হচ্ছে রিকেটশিয়ার অ্যান্ড হচ্ছে টেলামাইডিয়াল ডিজিজ। এই দুটো ডিজিজ এবং এই দুটো ডিজিজ হচ্ছে মাল্টিপল প্যাথোজেন দ্বারা হয়। এই ডিজিজটা দুটো হচ্ছে শিম থেকে এখন পর্যন্ত বিভিন্ন দেশে হচ্ছে রিপোর্ট করা হয়েছে। মূল মানে মেইন ব্যাকটেরিয়াল ডিজিজগুলো কি কি, শিম বা প্রনের ভিতরে মেইন ডিজিজগুলো কি কি? একটা হচ্ছে ফিলামেন্টাস ব্যাকটেরিয়াল ডিজিজ, শেল ডিজিজ অথবা হচ্ছে শেল ডিজিজটাকে হচ্ছে ব্রাউন অথবা ব্ল্যাক স্পট ডিজিজ বলা হয়। শেলটা হচ্ছে ব্রাউন কালার ধারণ করে। বিব্রিওসিস অথবা হচ্ছে লুমিনিয়াস ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা হচ্ছে লুমিনিয়াস মানে কি, আলোকোজ্জ্বলিত উজ্জ্বল বর্ণের, মানে কি বলবো, আলো বিস্ফোরিত হয় দেখলে এরকম একটা মানে ফিলিংস আসে, এই ধরনের হচ্ছে লুমিনিয়াস বলা হচ্ছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিব্রিও ব্যাকটেরিয়া দ্বারা হয়। দেন নন লুমিনিয়াস বিব্রিওস। আর হচ্ছে সেপটিক হেপাটোপ্যানক্রিয়াটিক নেক্রোসিস আর হচ্ছে মাইক্রোব্যাকটেরিওসিস। তো আমরা এই কয়টা ডিজিজ দিয়ে একটু পড়বো। প্রথম হচ্ছে ফিলামেন্টাস ব্যাকটেরিয়াল ডিজিজ। এই ফিলামেন্টাস ব্যাকটেরিয়াল ডিজিজের সাধারণত হয় হচ্ছে পজিটিভ এজেন্ট হচ্ছে লিকুইড সিক্স স্পেসিস অথবা হচ্ছে থাইরোস সিক্স স্পেসিস। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ফ্লেক্সি ব্যাকটেরিয়া যে সাইড ইফেক্ট, তার মানে হচ্ছে মাল্টিপল ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে ফিলামেন্টাস ব্যাকটেরিয়াল ডিজিজ হয়। এবং হচ্ছে মেইন স্পেসিস হচ্ছে শিম, যেটাকে আমরা বলি হচ্ছে পিনিয়াস মোনোডন, পিনিয়াস মার্গ্রেন্সিস এবং পিনিয়াস ইন্ডিকাস। এই তিন রকমের যে ফিশ আছে, ফিশ বলতে শেল ফিশ, শিম, এই তিন রকম শিমকে হচ্ছে এগুলো হচ্ছে ইনফেক্টেড করে। এগুলোর সাইন কি? ফিলামেন্টাস ডিজিজের সাইন হচ্ছে প্রেজেন্স অফ দি ফাইন কালারলেস শেড লাইক গ্রোথ অন দ্য বডি সারফেস অ্যান্ড গিলস অ্যাজ
সিন আন্ডার এ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের নিচে দেখলে এগুলো মাইক্রোস্কোপটা অনেক সময় হচ্ছে খালি চোখে দেখা যায়। ফাইন কালারলেস হচ্ছে সুতার মতো, বডির ভিতরে হচ্ছে ফিলামেন্টের মতো, যে আমরা যদি দেখি যে ফাঙ্গাসের যে ফিলামেন্ট গুলো সুতার মতো, সেই ফিলামেন্ট গুলো হচ্ছে মাছের উপরে দেখা যায়, এবং যদি মাইক্রোস্কোপের নিচে দেখা সেগুলো হচ্ছে আরো সূক্ষ্মভাবে দেখা যায়। আমরা যদি ছবি দেখি, দেখো ছবির মধ্যে দেখো, এটা হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপ, দুইটাই আন্ডার মাইক্রোস্কোপ যে দেখছে, পুরো বডিটা হচ্ছে ফিলামেন্ট দ্বারা, মনে হচ্ছে যে পুরো বডিটা একটা কি বলবো আর জাতীয় কিছু দ্বারা হয়তো ঢেকে দেওয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে ফিলামেন্টাল ব্যাকটেরিয়াল ডিজিজ। কি হয় ইফেক্ট অন হোস্ট, ইনফেক্টেড এগ শোস এ থিক ম্যাট অফ ফিলামেন্টস অন দি সারফেস, যেটা বলেছে যে ফিলামেন্ট পুরো হচ্ছে কি সুতার মতো গায়ের ভিতরে লাগানো থাকে। ইন লার্ভি অ্যান্ড পোস্ট লার্ভি নর্মাল রেসপিরেশন, ফিডিং, লোকোমোশন অ্যান্ড মোল্টিং মে বি সিরিয়াসলি ইম্পেয়ার্ড। ইন লার্ভি এবং হচ্ছে পোস্ট লার্ভি, যে দুটোর মধ্যে কি হয় হচ্ছে রেসপিরেশনের প্রবলেম করে, কি ধরনের সমস্যা তৈরি করে, প্যাথোলজি, যেটা কি প্যাথোলজি তৈরি করতে পারে, নর্মাল রেসপিরেশনের প্রবলেম করে, ফিডিং এবং লোকোমোশনের প্রবলেম ক্রিয়েট করে, এবং হচ্ছে ফিশ যখন মোল্টিং করে, তখন মোল্টিং এর সময় বডিটা কি হয়, শেলটাকে যখন চেঞ্জ করে তখন বডিটা নরম হয়ে যায়। ওই সময় যদি এই ফিলামেন্টাল ডিজিজটা থাকে তাহলে হচ্ছে সিরিয়াসলি ইম্প্যাক্ট করে, যেটা হচ্ছে গ্রোথ, শুধু গ্রোথ অনেক সময় হচ্ছে এটা দ্বারা হচ্ছে ওই লার্ভিটা মরেও যেতে পারে। Frequent molting does not allow adequate time for the bacteria to accumulate on the exoskeleton. তার মানে হচ্ছে ফ্রিকুয়েন্ট মাছকে হচ্ছে যদি ফ্রিকুয়েন্টলি ওরা যদি মোল্টিং করে, মোল্টিং কেন করে, মোল্টিং কি বুঝো তো তোমরা? মোল্টিং ম্যাম ম্যাম খোলস পাল্টানো। হ্যাঁ, খোলস পাল্টানো। শেলফিশ কিন্তু প্রত্যেকটা শেলফিশই কিন্তু নির্দিষ্ট সময় পর পর হচ্ছে ওদের খোলস চেঞ্জ করে, এবং খোলস চেঞ্জ করার সময় তারা হচ্ছে নো প্রত্যেকটা শেলফিশ হচ্ছে খোলস চেঞ্জ করে, এবং খোলস চেঞ্জ করার সময় কি হয় ওদের হচ্ছে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ওরা হচ্ছে নর্মাল রেসপিরেশন নর্মাল যে মেটাবলিজম সেগুলো বন্ধ করে দেয়, এবং খোলসটা চেঞ্জ করার পরে বডিটা হচ্ছে নরম হয়, নরম আকার ধারণ করে। তো সাধারণত হচ্ছে ফিলামেন্টাল ডিজিজগুলো হচ্ছে শেলের ভিতরেই, অথবা হচ্ছে কি বলবো যে ওদের যে ইগুলো আছে অ্যাপেন্ডিক্স শেলের ভিতরে হয়। যদি ওরা হচ্ছে কোনো শেলফিশ, বিশেষ করে শিম্পের কথা এবং যদি ওরা যদি ঘন ঘন খোলস চেঞ্জ করে, তাহলে হচ্ছে ব্যাকটেরিয়াটা হচ্ছে ওদের এক্সোস্কেলেটনের মধ্যে হচ্ছে অ্যাকুমুলেট করতে পারে। এবং আরেকটা জিনিস খেয়াল করবা, যে মাছগুলো, যে শিমগুলো হচ্ছে অনেক পুরনো, সেগুলো কিন্তু উপরে শেলটা কিন্তু অনেক কালো থাকে। তার মানে হচ্ছে তারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি মোল্টিং তখন করে নাই। মোল্টিং করার জন্য কিন্তু সুইটেবল পরিবেশ লাগবে, টেম্পারেচার থেকে শুরু করে এনভায়রনমেন্ট কন্ডিশনটা সুইটেবল হতে হবে। সুইটেবল না হলে কিন্তু তারা হচ্ছে মোল্টিং করবে না, কারণ হচ্ছে মোল্টিং করলে ফিশ তখন কিন্তু অনেক বেশি সাসসেপ্টেবল থাকে ডিজিজ দ্বারা আক্রান্ত হওয়ার, বা অথবা হচ্ছে প্রিডেটর দ্বারা। প্রিডেটর সহজেই কিন্তু এই মোল্টিং করা ফিশকে খেতে পারে, এই জন্য সহজে ওরা কিন্তু মোল্টিং করবে না। মোল্টিং এর জন্য সুইটেবল যখন পরিবেশ হবে তখনই হচ্ছে ওরা মাত্র মোল্টিং করবে। আর যদি ঘন ঘন মোল্টিং করে তাহলে যে ব্যাকটেরিয়া যে অ্যাকুমুলেট হয়ে ওই যে ফিলামেন্টের সাথে একটা আবরণ তৈরি করে, সেই আবরণটা তৈরি করতে পারে না। এখন ডায়াগনোসিস কিভাবে করা হয়? ডায়াগনোসিস হচ্ছে ডাইরেক্ট মাইক্রোস্কোপ এক্সামিনেশন অফ ওয়েট মাউন্টস অফ লার্ভি অর পোস্ট লার্ভি। ডাইরেক্ট মাইক্রোস্কোপিক মানে সরাসরি যে মাইক্রোস্কোপের নিচে দেখা হয় লার্ভিকে অথবা হচ্ছে পোস্ট লার্ভিকে, তাহলে হচ্ছে কিন্তু দেখেই কিন্তু বোঝা যায় যে উপরে হচ্ছে ফিলামেন্টের মতো কিছু অ্যাপেন্ডেক্স আসছে। অ্যান্ড গিল ফিলামেন্টস এক্সাইজ ফ্রম জুভেনাইলস অর অ্যাডাল্ট শিপ, অথবা হচ্ছে যদি গিল থেকে যদি আমরা হচ্ছে নিয়ে হচ্ছে মাইক্রোস্কোপে যদি শেল থেকে তো দেখা যাবে, গিল থেকে ওইগুলো দেখা যায়। তার কি প্রিভেনশন কন্ট্রোল কি? অ্যাজ ইউজুয়াল সব ফিশের ক্ষেত্রে মেইন প্রিভেনশন কন্ট্রোল হচ্ছে ওয়াটার কোয়ালিটি মেনটেন করতে হবে, অপটিমাম লেভেল ডিজেল অক্সিজেন থাকবে, দেন হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল বা হচ্ছে কি বলবো গার্বেজ ম্যাটেরিয়াল ওয়াটার ভিতরে যত কম থাকবে সেটা হচ্ছে কি তত বেশি মানে ভালো এনভায়রনমেন্ট তৈরি করবে মাছের জন্য। লো অর্গানিক ম্যাটার লেভেলস যাও তৈরি করবে। অ্যাপ্লাই কার্ট্রিন প্লাস 1.15 মিলিগ্রাম। কার্ট্রিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কেমিক্যালস, যেটা হচ্ছে অনেকটা হচ্ছে কি বলবো অনেক মাছের ডিজিজ তৈরিতে ডিজিজের প্রিভেনশনে ব্যবহার করা হয় ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল। অথবা হচ্ছে কপার, যেটা হচ্ছে ব্যবহার করলে হচ্ছে ফ্লো ট্রিটমেন্টের মাধ্যমে যদি ব্যবহার করা হয় তাহলে হচ্ছে এর থেকে কিছুটা কিউর করা সম্ভব হয়। এছাড়া হচ্ছে অ্যাপ্লাই 0.5 ppm কপার 4 to 6 hours static treatments for PL
2 and older 2 ঘন্টার জন্য যদি হচ্ছে মাস্ক যে মাছগুলো হচ্ছে এই ফিলামেন্টাস ডিজিজ দ্বারা আক্রান্ত তাদেরকে যদি কপারের ভিতরে হচ্ছে নো দেখা হয় তাহলে হচ্ছে ভালো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। একটা ডিজিজের নাম হচ্ছে যেটা বলছিলাম শেল ডিজিজ অথবা হচ্ছে ব্রাউন স্পট অথবা ব্ল্যাক স্পট ডিজিজে বলা হয়। শেলগুলো হচ্ছে সাধারণত হচ্ছে ডিসকালার হয়ে যায় এবং এই ধরনের ডিজিজগুলো সাধারণত হচ্ছে ভিব্রিও গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারা হয়। আজকে তোমাদের একটু ডিস্টার্ব হবে, আজকে আমার ছেলেটাকে নিয়ে আসছি ক্লাসে কারণ বাসায় একটু সমস্যা, বিরক্ত করছে। যেটা বলতেছিলাম শেল ডিজিজ অথবা ব্রাউন অথবা ব্ল্যাক স্পট ডিজিজ হচ্ছে ভিব্রিও গ্রুপের অ্যারোমোনাস এবং সিডোমোনাস। এবং একটা জিনিস খেয়াল করবা, শেল ফিশের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে মাল্টিপল ব্যাকটেরিয়া দ্বারা ডিজিজ তৈরি করে। একটা ডিজিজের যখন সায়েন্স সিম্বল তৈরি করা ওইখানে দেখা যাচ্ছে মাল্টিপল গ্রুপ অফ ব্যাকটেরিয়া থাকে, যদিও হচ্ছে মেইন রোল প্লে করে হচ্ছে সাধারণত হচ্ছে ভিব্রিও গ্রুপটাই। যখন ভিব্রিও গ্রুপ হচ্ছে সেখানে হচ্ছে একটা হচ্ছে সুবিধা তৈরি করে, তখন হচ্ছে অন্যান্য গ্রুপের ব্যাকটেরিয়া যারা হচ্ছে অনেক সময় অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে ওয়াটারে থাকে তারা এসে তখন সেখানকার হচ্ছে বেনিফিটটা নিয়ে নেয়। তার সাইন কি? শেল ডিজিজ একটু আমরা দেখি, ছবি দেখি, দেখো ছবির মধ্যে কি দেখা যাচ্ছে, শেল ডিজিজ কোনটা যে কিছু কিছু আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার, পুরো মাছের শেলটা হচ্ছে ব্ল্যাক কালার, আবার কোনো কোনো হচ্ছে মাছের পুরোটা শেল হচ্ছে সম্পূর্ণ শেলটা হচ্ছে ব্রাউন কালার ধারণ করছে। এটাই হচ্ছে মেইন সাইন। শেলের কালারটা হচ্ছে সম্পূর্ণ, এটা কিন্তু তোমার মূলত হচ্ছে শেলটাই কিন্তু এরকম কালার হয়েছে, ভিতরে ফ্লেশটা শেল থেকে ফ্লেশের ভিতরে কিছুটা যায় কিন্তু মূলত হচ্ছে পুরো শেলটাই শিম্পের যে শেলটা বাইরে সেটা পুরো শেলটাই হচ্ছে ডিসকালার হয়ে গেছে, ব্রাউন কালার তখন হচ্ছে অথবা হচ্ছে ব্ল্যাক কালার, কখনো কখনো হচ্ছে ব্রাউন কালারও হয়। শেল ডিজিজের এটা সাধারণত হচ্ছে পেনেট গ্রুপের শিম্পের ভিতরে হয়ে থাকে। এগুলো কিভাবে হয় তাহলে কি করা যায়? ইনফেকশন ইউজুয়ালি স্টার্টস ইন সাইটস অফ পাংচার অর ইনজুরিজ কজড বাই দ্য টেরেস্টন অর রোস্ট্রাম। রোস্ট্রামটা কোনটা থাকে? চিংড়ির রোস্ট্রাম কোনটা বলে? রোস্ট্রাম, টেলস্টন অথবা রোস্ট্রাম, কোনটা রেস্ট্রাম বলে? চিংড়িকে ব্যবচ্ছেদ করা নাই তোমরা? না ম্যাম, আমাদের করানো চিংড়িকে ব্যবচ্ছেদ করে দেখায় নাই। রোস্ট্রাম হচ্ছে মাথার দিকে একটা শক্ত লম্বা করাতের মতো একটা জায়গা থাকে না, একটা অ্যাপেন্ডিক্স থাকে না, জি ম্যাম। লম্বা একটা করাতের মতো, দুই পাশে হচ্ছে করাতের মতো একটা অ্যাপেন্ডিক্স থাকে, এটা শক্ত লম্বা হয়ে থাকে একদম মাথার কাছাকাছি। আমি যদি দেখাই, এই দেখো চোখটার কাছে উপরে এই দেখো একটা লম্বা একটা অ্যাপেন্ডিক্স আছে, সেটাকে বলা হচ্ছে রোস্ট্রাম। রোস্ট্রাম থেকে হচ্ছে এটা স্টার্ট করে এই রোস্ট্রামের দিকে যে ইনফেকশন থেকে সেখান থেকে স্টার্ট করে আস্তে 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 রোস্ট্রাম থেকে পুরো বডির ভিতরে এটা ছড়ে যায়। The bacteria produce extra cellular lipase, protease and chitinase, which together erode the multiple layered cuticle, resulting in the development of the disease. তারা কি করে হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে কেমিক্যাল সিক্রেট করে, তার মধ্যে লাইপেজ আছে, প্রোটিজ আছে, কাইটিনেজ আছে, এই সবগুলা কেমিক্যালস একসাথে মিক্সড হয়ে কি করে একটা কিউটিকল একটা লেয়ার তৈরি করে, যে লেয়ারটা পুরো সেলকে হচ্ছে ঢেকে দেয় এবং হচ্ছে তখন এই ডিসকালারটা হচ্ছে ধারণ করে। ডায়াগনোসিস কিভাবে করব? ডায়াগনোসিস হচ্ছে আর একজন ফর অ্যাপিয়ারেন্স অফ মাল্টিফোকাল মেলানাইজ কিউটিকলস লেশনস অন দ্য কিউটিকলস অর দ্য জেনারেল বডি সারফেস। এটা সাধারণত হচ্ছে খালি চোখে দেখলেই বোঝা যায়। খালি চোখে যদি আমরা দেখি যে হ্যাঁ এটা হচ্ছে আমরা অনুমান করতে পারি যে এটা হয়তো ব্রাউন ডিজিজ বা ব্ল্যাক স্পট ডিজিজ হয়েছে, কিন্তু আমরা যদি হচ্ছে ব্যাকটেরিয়াল ডায়াগনোসিস করতে চাই তখন হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল আইসোলেশন এবং সেরোলজিক্যাল আইসোলেশন করতে হবে, সেরোলজিক্যাল অ্যানালাইসিস যেটা সেটা করতে হবে। ব্যাকটেরিওলজিক্যাল আইসোলেশন তো বুঝে, ব্যাকটেরিওলজিক্যাল আইসোলেশন হচ্ছে ব্যাকটেরিয়াটাকে হচ্ছে স্যাম্পল থেকে কালেকশন করে সেটাকে হচ্ছে বারবার পেটি ডিশের মধ্যে কালচার করে, বারবার একবার না একাধিকবার একটা কলোনি থেকে আরেকটা কলোনি এরকম করে বারবার কালচার করে যখন হচ্ছে আমরা যেটা ফাইন, যেটা হচ্ছে সর্বশেষ যে কলোনিটা আইসোলেট করি সেটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল আইসোলেশন। আর সেরোলজিক্যাল কি? সেরোলজিক্যাল মেথড, সেরোলজি তোমাদের বলেছিলাম এর আগে, সেরোটাইপ বলছিলাম না? সেরোলজিক্যাল মেথড, সেরোলজি মানে কি? সেরোলজি হচ্ছে সেরোলজি, সেরোটাইপ, বায়োটাইপ, বায়োটাইপেরই সিনোনিম হচ্ছে সেরোলজি অথবা সেরোটাইপ, সেটাকে হচ্ছে সেরোলজিক্যাল মেথড। সেরোলজি হচ্ছে
ব্যাকটেরিয়া যে প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া শুধু না, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্যাথোজেন, সেই প্যাথোজেনের যে বডির যে সারফেস, সেল ওয়ালের ভিতরে হচ্ছে বিভিন্ন রকমের অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালস। অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালস কি? অ্যান্টিজেন হচ্ছে যেই ম্যাটেরিয়ালগুলো হচ্ছে রোগ তৈরি করতে পারে, যে কেমিক্যালস অথবা যে অ্যাপেন্ডিক্স অথবা হচ্ছে সাধারণত হচ্ছে অ্যান্টিজেনগুলো সাধারণত প্রোটিন সমৃদ্ধ, ওয়ান কাইন্ড অফ প্রোটিন সমৃদ্ধ হচ্ছে কেমিক্যালস হয়, কেমিক্যালস দ্বারা কোনো অ্যাপেন্ডিক্স হতে পারে, সেটা যেটা হচ্ছে রোগ তৈরি করতে পারে। সেই ব্যাকটেরিয়াল সেল ওয়ালের যে ম্যাটেরিয়ালসটা থাকে, যে অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালসটা থাকে, এটা হচ্ছে কোনো কোনো ব্যাকটেরিয়ার গায়ে একরকম অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালস থাকতে পারে, কোনো কোনো ব্যাকটেরিয়ার গায়ে একাধিক রকম থাকতে পারে। আবার হচ্ছে একই রকম ব্যাকটেরিয়া, একটা স্পেসিফিক ব্যাকটেরিয়া একাধিক রকমের হচ্ছে অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালস থাকে। ওই অ্যাকর্ডিং টু দ্য অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালস, সেল ওয়ালের ভিতরে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল থাকে, সেই সেল ওয়ালের ভিতরে যে অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালস থাকে, সেই অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে হচ্ছে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করা হয়। যদি এমন হয় যে সেল ওয়ালের ভিতরে এক রকমের অ্যান্টিজেন আছে, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া ফিশের বা হিউম্যান যারই হোক রোগ তৈরি করে না কেন, তাহলে হচ্ছে একটা সেরোটাইপ বলে সেটাকে। যদি হয় যে এরকম একটা না, এই দেখা যাচ্ছে যে দুই রকমের কেমিক্যালস প্রপার্টিজ, বায়োকেমিক্যালস প্রপার্টিজ দুই রকমের আছে, তখন তো দুইটা সেরোটাইপ অথবা হচ্ছে দুইটা বায়োটাইপ। সেরোটাইপ বায়োটাইপ একই জিনিস, জাস্ট সিনোনিম দুইটা। আবার দেখা যাচ্ছে না, কোনো কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার দুইটা না তিনটা থাকে, তখন হচ্ছে তিন রকমের সেরোটাইপ। এই জন্য আমি বলেছিলাম তোমাদের, এর আগে আমি বলেছিলাম, যে ধরনের ব্যাকটেরিয়া বা প্যাথোজেনের সেরোটাইপ যত বেশি থাকবে, সেই ধরনের ব্যাকটেরিয়াকে ভ্যাকসিন দ্বারা প্রিভেনশন করা খুবই ডিফিকাল্ট। এর কারণ কি? ভ্যাকসিন হয়তো তৈরি করছে একটা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে, হয়তো হচ্ছে যে এরকম যে এক নাম্বার সেরোটাইপ 1 এর এগেইনস্ট হচ্ছে ভ্যাকসিন তৈরি করছে, তারপরে কি সেটা অ্যাপ্লাই করা হলো, তখন প্যাথোজেন কি করবে? একটা সেরোটাইপকে ধ্বংস করবে। কিন্তু আরো যদি একাধিক সেরোটাইপ থেকে থাকে, 2 নাম্বার বা 3 নাম্বার সেরোটাইপ থেকে থাকে, তাহলে কি হবে? সেই 2 নাম্বার অথবা 3 নাম্বার সেরোটাইপ দিয়ে কিন্তু ডিজিজ তৈরি করবে। এজন্য যে কোনো ব্যাকটেরিওলজিক্যাল, শুধু ব্যাকটেরিয়া না, ভাইরাল স্টাডির ক্ষেত্রেও সেরোটাইপ স্টাডিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন তুমি ভ্যাকসিন তৈরি করবা, তখন তোমাকে টার্গেট করতে হবে যে ওই প্যাথোজেনের জন্য সবগুলো সেরোটাইপের এগেইনস্টেই ভ্যাকসিনটা তৈরি করা যায়। যার জন্য কি হচ্ছে যে আমাদের যে কোভিডের ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে যে বলতেছে যে ভ্যাকসিন তৈরি করতেছি, এটা একটা নির্দিষ্ট প্যাথোজেনকে টার্গেট করে ভ্যাকসিন করা হচ্ছে, কিন্তু মিউটেশন করে দেখা ডিফারেন্স হয় এক একটার ক্ষেত্রে, কয়দিন হ্যাঁ পর পর চেঞ্জ হচ্ছে। হ্যাঁ কিছুক্ষণ পরপর চেঞ্জ হচ্ছে, তা একটা অ্যান্টিজেনকে টার্গেট করে ভ্যাকসিন করা হচ্ছে, কিন্তু ওরা দেখা যাচ্ছে তাদের সেই পুরোটাকে চেঞ্জ করে আবার নতুন প্যাথোজেনিক একটা ধারণ করতেছে, নতুন অ্যান্টিজেন তারা হচ্ছে ধারণ করতেছে, তখন কি এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক এরকম ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও, আবার এটা কিন্তু সব ব্যাকটেরিয়া পারে না, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে সেটা হচ্ছে সেরোটাইপ তৈরি করতে পারে, মানে নিজেদের ভিতরে হচ্ছে একাধিক রকমের অ্যান্টিজেন ধারণ করতে পারে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে পারে না। এজন্য যে কোনো ব্যাকটেরিওলজিক্যাল স্টাডির ক্ষেত্রে হচ্ছে সেরোলজিক্যাল মেথডটা আইডেন্টিফাই করাটাও জরুরি হয়ে পড়ে তখন। প্রিভেনশন কন্ট্রোল কি? মেইনটেইন গুড ওয়াটার কোয়ালিটি, যেটা আমি বলছি যে সবসময় ফিশ, অ্যাকোয়াটিক অ্যানিমেলের ক্ষেত্রে, শুধু অ্যাকোয়াটিক অ্যানিমেল ইভেন টেরেস্ট্রিয়াল অ্যানিমেলের ক্ষেত্রে ডিজিজ তৈরি করতে বাধা দেওয়ার সবচেয়ে বড় হচ্ছে ওয়াটার, মানে কোয়ালিটি মেনটেন করা। আর ফিশের ক্ষেত্রে তো ওয়াটার কোয়ালিটি ডেফিনেটলি তোমাকে মেনটেন করতে হবে। ওয়াটার কোয়ালিটি মেনটেন করতে হবে, নিউট্রিশনালি এডুকেট ডায়েট দিতে হবে, যেন হচ্ছে সেখানে ব্যালেন্স ডায়েট থাকে, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রিভেনশন এবং কন্ট্রোলের মেথড। দেন হচ্ছে কি, কিপ অর্গানিক লোডস অফ দি ওয়াটার অ্যাট লো লেভেলস বাই রিমুভিং সেডিমেন্টস। এটা হচ্ছে ওয়াটার কোয়ালিটির মধ্যে পড়ে যায়। মিনিমাইজ হ্যান্ডলিং অ্যান্ড ওভারক্রাউডিং অ্যান্ড রিডিউস আদার ফর্মস অফ স্ট্রেস। হ্যান্ডলিং রিডিউস করতে বলছে এবং হচ্ছে ক্রাউডিং অ্যাভয়েড করতে বলছে। অ্যাভয়েড ইনজুরিজ টু দি এক্সোস্কেলেটন অফ দি শ্রিম্পস, যেটা হচ্ছে কি এক্সটার্নাল যাতে কোনো ইনজুরি না হয় সেই ধরনের কোনো কার্যকলাপ সেখানে করা উচিত না, ঘন ঘন হ্যান্ডলিং করা উচিত না, ঘন ঘন নেটিং করা উচিত না, সেখানে এমন কোনো কিছু করা উচিত না যেটা দ্বারা হচ্ছে এক্সোস্কেলেটনের ভিতরে বাইরে যে শেড আছে সেলের ভিতরে কোথাও ইনজুরি হয়। হচ্ছে বিব্রিওসিস লুমিয়াস ব্যাকটেরিয়াল ডিজিজ, যেটা বলেছিলাম তোমাদেরকে আগে। ম্যাম স্লাইড চেঞ্জ হয় নাই। হ্যাঁ হ্যাঁ, কি কি বললা? ম্যাম স্লাইড চেঞ্জ হয় নাই, আগেরটাই আছে। চেঞ্জ হয় নাই? এখনো হয়নি? না বিব্রিওসিস ম্যাম আরেকটু উপরে উঠাইতে হবে, মানে আরো উপরে? জি ম্যাম।
এখন দেখো না, দেখতে পাওয়া যায় না? ম্যাম আছে কিন্তু আগেরটাই আছে স্লাইড, মানে যে শেল ডিজিজ ম্যাম এখন হইছে। এটা অনেক সময় নেট স্লো হলে দেখা যাচ্ছে আগেটা সরতে টাইম লাগে। যেটা বলতেছিলাম বিব্রিওসিস অথবা লুমিনিয়াস ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা হচ্ছে বিব্রিও ব্যাকটেরিয়া দ্বারা হয়, বিব্রিও হার্বি এবং হচ্ছে বিব্রিও স্প্যান্ডিকাস, পিনিয়াস মোনোডন অথবা হচ্ছে পিনিয়াস মার্গুয়েন্সিস এবং পিনিয়াস ইন্ডিকাস। শিম যে আমরা সবগুলোকে শিম বলা হয়, একটা হচ্ছে টাইগার শিম বলে আর হচ্ছে অন্যগুলোকেও শিম বলে, সেগুলো হচ্ছে সাইজে ছোট। এই শিমগুলোতে হয় এবং হচ্ছে এই শিমগুলো এই ডিজিজটা লুমিনিয়াস ব্যাকটেরিয়াল ডিজিজের একটু সিমটম দেখিয়ে দেখো। শেলের ভিতরে কি দেখে মনে হচ্ছে কি ভিতর থেকে আলো বের, উজ্জ্বল, ভিতর থেকে কি লুমিনাস মানে কি ভিতর থেকে মনে হচ্ছে আলোক ছটা বের হচ্ছে, এরকম দেখা যাচ্ছে না? এটার জন্য এটার জন্য বলা হচ্ছে লুমিনাস ব্যাকটেরিয়াল ডিজিজ, বিব্রিও গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারা হয় এবং এটাকে বলা হচ্ছে লুমিনাস ব্যাকটেরিয়াল ডিজিজ। দেখে কি বোঝা যায় ডিজিজটা? দেখো এই যে সাদা যে অংশটা দেখো, এই যে এই অংশটাতে কিন্তু ব্যাকটেরিয়াল দ্বারা ইনফেকশন হয়েছে, এটুকু নরমাল। এই যে ব্ল্যাক যেটুকু দেখা যাচ্ছে একটু ব্ল্যাকিশ টাইপের, এটা কিন্তু নরমাল, কিন্তু এই অংশটুকুর ভিতরে হচ্ছে ডিজিজটা হয়েছে। তো কি গ্রস সাইন কি? এটা শিমস বিকাম উইক এন্ড অপেক হোয়াইট, যেটা দেখালাম অপেক হোয়াইট, কিন্তু দেখা যাচ্ছে যে হোয়াইট কালারে দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্বচ্ছ হোয়াইট কালারে দেখা যাচ্ছে জায়গাটা। Affected shims often swim to the pond surface and edges, যেটা হচ্ছে পন্ডের কিনারে এবং হচ্ছে উপরের দিকে ভাসতে থাকবে। Heavily infected shims in the tanks and ponds show a continuous greenish glow when observed in total darkness. Heavily infected ship, যে শিমগুলো হচ্ছে খুব বেশি ইনফেকশন হবে এই লুমিনাস ব্যাকটেরিয়াল ডিজিজ দ্বারা, সেগুলো কি হবে, সেগুলো হচ্ছে গ্রিনিশ গ্লো দেখা যাবে। সো গ্রিনিশ গ্লো হোয়েন অবজার্ভ ইন টোটাল ডার্কনেস, যখন হচ্ছে এটা যেটা দেখালাম এটা কিন্তু আংশিক হয়েছে, দেখো একটা কিন্তু এটা ডিজিজটা অর্ধেক ফিশের ভিতরে হয়েছে, যখন হচ্ছে পুরো ফিশটার ভিতরে হয়ে যাবে একটা সার্টেন সময় পরে পুরো ফিশটা হচ্ছে গ্রিনিশ কালার, মানে হচ্ছে কি বলবো সবুজাব, যেটাকে আমরা বলি সবুজ, একদম সবুজ না বাট সবুজের মতো দেখে মনে হয় অনেক সময় হচ্ছে যে শেওলা জমে আছে, এই ধরনের দেখা যায়। এই ধরনের সিমটম হয়। But effects on host কি, the hepatopancreas in the target organs of infection, এই ডিজিজটা হচ্ছে লুমিনাস ডিজিজ হচ্ছে মেইনলি হচ্ছে টার্গেট করে হচ্ছে হ্যাপাটোপ্যানক্রিয়াস, মানে কি লিভার যে আছে ফিশের যে শিম্পের যে লিভারে টার্গেট করে। These lesions affect the digestive function of the organ as the necrotic part become non-functional. শিম্পের যে হ্যাপাটোপ্যানক্রিয়াস যেটা বলতেছিলাম, এটা কোন জায়গায় থাকে তোমাদের কি আইডিয়া আছে? হ্যাপাটোপ্যানক্রিয়াস অংশটা কোন জায়গায় থাকে? না ম্যাম। মাথার এইদিকে দেখবা থাকে। হ্যাপাটোপ্যানক্রিয়াস হচ্ছে মাথার এইদিকে থাকে। The total necrosis and dysfunction lead to death. নেক্রোসিস হলে এটা ডেথ হবে, এটা স্বাভাবিক। Then diagnosis কি হতে, disease may be detected by bacteriological, histological, serological। এরকম করলে ক্লাস দিবে কিভাবে বাবা? কি ডায়াগনোসিস করবো কিভাবে? অ্যাজ ইউজুয়াল ব্যাকটেরিওলজিক্যাল স্টাডি তো করবোই, হিস্টোলজিক্যাল স্টাডি। তোমরা হিস্টোলজিক্যাল স্টাডি পড়ছো না? এর আগে হিস্টোলজিক্যাল স্টাডি পড়াই নাই তোমাদের অন্য সাবজেক্টে? হিস্টোলজি পড়ছো তোমরা? না ম্যাম। তোমাদের অন্য সাবজেক্টে পড়ানোর কথা, বিশেষ করে তোমার হিস্টোলজিটা, ইকথোলজি বা ফিজিওলজিতে তো হিস্টোলজি পড়ানোর কথা। হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করে তোমাদের দেখায় নাই? একটা অর্গান থেকে বিশেষ করে তোমার যখন হচ্ছে ফিশের যখন ব্রিডিং সিজন হয়, হিস্টোলজিটা মেইনলি ওইখানেই পড়ানোর কথা, প্যাথোলজিতে পড়ানো হয়। ব্রিডিং সিজনে একটা নির্দিষ্ট যখন মাছ যখন ব্রিডিং করতে যায়, ব্রিডিং এর পূর্বে ওদের হচ্ছে গুণাটা কিরকম থাকে, সেই গুণাটার একটা হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করে কিন্তু দেখানো হয়। যে কারণ হচ্ছে তুমি যখন ফিশটা বুঝবে কিভাবে ফিশটা কখন ব্রিডিং সিজনে যাবে, সেটা স্টাডি করার জন্য যে ফিশের যে গুণার আছে সেই গুণারটাকে হচ্ছে সিক্রেশন করে একটা প্রসিডিউর আছে, বিভিন্ন রকমের কেমিক্যালস মাউন্টিং থাকে, ওয়েট মাউন্টিং থাকে, দেন হচ্ছে কাটিং থাকে, এরকম বিভিন্ন রকমের হচ্ছে কেমিক্যালস দিয়ে স্লাইড তৈরি করা হয়। সেই স্লাইডটা তৈরি করার পরে মাইক্রোস্কোপের নিচে
ওটাকে যদি দেখা হয়, এক্সামিন করা হয়, তখন বোঝা যায় যে এটা হচ্ছে কোন স্টেজে থাকতে পারে। আবার যখন হচ্ছে এটা প্রি ব্রিডিং সিজন এবং ব্রিডিং সিজন যখন হয়, ঠিক একইভাবে হচ্ছে যদি আবার ওই গুণার থেকে আবার সেকশন নিয়ে হচ্ছে স্লাইড তৈরি করা হয়, যেটা বলা মাউন্টিং, প্রি মাউন্টিং, এর বিভিন্ন রকম কেমিক্যালস দিয়ে ধাপে ধাপে এটা করতে হয় এবং এটা করতে অনেক সময় লেগে যায়, 2 দিন 3 দিন, অনেক সময় 4 বেশি লেগে যায়। করে তখন দেখা যায়, তখন তুমি 4-5টা স্লাইড তৈরি করে তুমি যদি সেগুলোকে এক্সামিন করো, তখন তুমি ডিফারেন্ট করতে পারবা যে এই স্লাইডে দেখে বলতে পারবে যে হ্যাঁ, আমি যদি মনে করি যে জুন মাসে স্যাম্পল কালেকশন করলাম, সেই স্যাম্পলের একরকমের ফিগার থাকবে যদি সেটা প্রি ব্রিডিং হয়। আবার হচ্ছে যখন ব্রিডিং সিজনটা আসবে, তখন যদি গুণাটাকে এক্সামিন করো, তখন একরকম হবে। আবার যদি ব্রিডিং শেষ হয়ে গেছে মাছের, সেখান থেকে যদি স্যাম্পল নিয়ে দেখো, তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ, এই মাছটা অলরেডি ব্রিড করে ফেলছে। এগুলো হচ্ছে সাধারণত তোমার হচ্ছে ব্রিডিং রিলেটেড সাবজেক্টগুলোতে এই হিস্টোলজিক্যাল এটা পড়ানো হয়। আর প্যাথোলজিক্যাল ক্ষেত্রে কি হিস্টোলজিক্যাল স্টাডি করা হয়? ব্যাকটেরিওলজিক্যাল স্টাডিতে আমি করবই। হিস্টোলজিক্যাল স্টাডির মধ্যে হচ্ছে কোনো একটা অর্গান অথবা হচ্ছে টিস্যুর মধ্যে হতে পারে, অথবা যে কোনো অর্গানের মধ্যে হতে পারে। ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন করার পর একটা ডিজিজ সেখানে হবে, হওয়ার পরে আমি যদি ওই অর্গানটাকে নিয়ে হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করি, আবার সেম অর্গানটাকে সুস্থ মাছের ভিতর থেকে নিয়ে হচ্ছে আবার আরেকটা স্লাইড তৈরি করি, তখন আমি যখন দুইটা স্লাইড মাইক্রোস্কোপের নিচে দেখবো, তখন আমি বুঝতে পারবো না যে কোনটা অ্যাবনর্মাল কোনটা নর্মাল? বুঝতে পারবো কিনা সেটা বলো, সম্ভব কিনা? যখন আমি কম্পারিজন করব, ভালো মাছটাকে তখন কন্ট্রোল হিসেবে আমি কাউন্ট করব, আর হচ্ছে যে মাছটা হচ্ছে ডিজিজ দ্বারা আক্রান্ত ছিল, সেই মাছটাকেও আমি স্লাইড তৈরি করে মাইক্রোস্কোপের নিচে দেখলে আমি কিন্তু বুঝতে পারবো যে কোনটা কোন ধরনের এবং কি কি চেঞ্জ হয়েছে। যদি সেল মরে যায়, যেটা বলা হচ্ছে নেক্রোটিক হয়, হেমোরেজ হয়, সবকিছুই কিন্তু আলাদা আলাদা করে স্লাইড তৈরি করে এটা হচ্ছে স্টাডি করা সম্ভব। প্যাথোলজিক্যাল ক্ষেত্রেও এটা করে। নর্মালি হচ্ছে এটা তোমার গুণার স্টাডির ক্ষেত্রে খুব করে, শুধু গুণার না, ফিশের এই স্টাডির ক্ষেত্রে কিন্তু অনেক সময় হিস্টোলজিক্যাল স্টাডিটাও করে। ঠিক প্যাথোলজির ক্ষেত্রেও একই রকমের স্টাডি করা সম্ভব হয়। দেন হচ্ছে সেরোলজিক্যাল স্টাডি, যেটা আমি আগে বললাম সেরোলজিক্যাল। দেন হচ্ছে ফ্লুরিসেন্স অ্যান্টিবডি টেকনিক। ফ্লুরিসেন্স অ্যান্টিবডি টেকনিক, এটা ওয়ান কাইন্ড অফ টেকনিক, যেটা হচ্ছে অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন হচ্ছে ডিজিজ তৈরি করে, আর অ্যান্টিবডি কি, সে ডিজিজ তৈরি করার যে অর্গানিজম আছে সেটাকে হচ্ছে ধ্বংস করে, সেটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটোর মধ্যে পার্থক্য কি সেটা জানো তো তোমরা নাকি? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, অ্যান্টিজেন হচ্ছে জানো এবং ভালো করে জেনে রাখবে, এটা অ্যান্টিজেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটিনাস সাবস্টেন্স। অ্যান্টিজেনটাও কিন্তু প্রোটিন দ্বারা তৈরি হয় এবং অ্যান্টিবডিটাও হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি হয়, দুইটাই কিন্তু প্রোটিন দ্বারা তৈরি হয়। অ্যান্টিজেন হচ্ছে রোগ তৈরি করে, আর অ্যান্টিবডি হচ্ছে সেই রোগ তৈরির যে প্যাথোজেনটা অ্যান্টিজেনটা আছে সেটাকে হচ্ছে ধ্বংস করে অথবা নিউট্রালাইজ করে অথবা মেরে ফেলে। ফ্লুরিসেন্স অ্যান্টিবডি টেকনিক, এটা ওয়ান কাইন্ড অফ টেকনিক, যদি সেখানে হচ্ছে এটা কিছু স্পেশালাইজড কিছু নিউট্রিয়েন্ট দ্বারা অ্যান্টিবডি দ্বারা তৈরি হয়। যখন হচ্ছে কোনো প্যাথোজেন সেখানে আক্রমণ করছে, তুমি যদি সেই অ্যান্টিবায়োটিকটা সেখানে অ্যাপ্লাই করো, সেই প্যাথোজেনটা হচ্ছে তখন তোমাকে হচ্ছে ইন্ডিকেশন দিবে যে হ্যাঁ, এখানে হচ্ছে এই ব্যাকটেরিয়াটা আসছিল বা এই প্যাথোজেনটা ছিল। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেকনিক। এনজাইমিক ইমিউনোসরবেন্ট এসে, এটা এলাইজা মেথডটা হচ্ছে এটা কতগুলো হচ্ছে কূপের মতো কতগুলো থাকে, বিভিন্ন রকমের রিঅ্যাকশন দেয় কেমিক্যালস দিয়ে, তারপরে হচ্ছে সার্টেন পরে হচ্ছে একটা রিঅ্যাকশন দেয়। কোনো কোথাও যদি অ্যান্টিজেন থাকে তখন সেখানে একরকম রিঅ্যাকশন দিবে, ওই রিঅ্যাকশনের জন্য তোমাদের একটা থাকবে, কি বলবো, একটা চার্ট থাকবে, সেই চার্ট দেখে তখন বলা লাগবে যে হ্যাঁ, এখানে হচ্ছে এই প্যাথোজেনটা আছে। এবং হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এলাইজা মেথডটা অথবা হচ্ছে ফ্লুরিসেন্স অ্যান্টিবডি টেকনিকগুলো কিন্তু কিছু নির্দিষ্ট থাকে, স্পেসিফিক থাকে, স্পেসিফিক অ্যান্টিবডি সমৃদ্ধ টেকনিক থাকে, কেমিক্যালস থাকে। দেন প্রিভেনশন এন্ড কন্ট্রোল তোমরা পড়বা, আমি আর যাব না। দেন হচ্ছে নন লুমিনাস বিব্রিওসিস, এগুলো হচ্ছে বিব্রিওসিস ব্যাকটেরিয়া দ্বারা হয়, কিন্তু এই দেখো এগুলো কিন্তু গ্লোয়িং না। যেটা হচ্ছে বলছিলাম যে লুমিনাস, সেটা কি সাদা অংশটা কি গ্লোয়িং, ভিতর থেকে উজ্জ্বল একটা উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছিল, যেটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল। আর এটা দেখো, এটাও কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিব্রিওসিস, কিন্তু নন লুমিনাস, ভিতর থেকে কোনো গ্লোয়িং বের হচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটাও শেলের কালারটা একটু চেঞ্জ হয়েছে, ভিতরে কিছু কিছু সাদা অংশ আছে, দেখলে হেলদি ফিশ, ডিজিজ ফিশ দেখলে বোঝা যায় যে কোনটা অ্যাবনর্মাল ফিশ। এটাকে হচ্ছে নন লুমিনাস বিব্রিওসিস। এটা হচ্ছে ওই পিনিয়ার যে গ্রুপের ফিশগুলো আছে, শিমগুলো আছে, তারা এফেক্টেড হয়। দ্য গ্রস সাইন কি, এফেক্টেড শিম মে শো ইরাটিক অর ডিসঅরিয়েন্টেড সুইমিং অল্টারনেটিং উইথ পিরিয়ডস অফ লিথার্জি। There is loss of appetite. General signs of severe stress includes opaqueness. Opaqueness হচ্ছে
যেটা হচ্ছে কি ক্লাউডি অথবা পেকনেস হচ্ছে কি বলবো মেঘাচ্ছন্ন অথবা কি বলবো এটা অস্বচ্ছ অপরিষ্কার দেখা যাবে। এবং হচ্ছে এগুলোর যেটা বলতেছিলাম অপেকনেস হচ্ছে ক্লাউডি অথবা অস্বচ্ছ যেটা সেই ধরনের দেখা যাবে। এবং হচ্ছে ক্রোমাটোফোর হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি বলবো এগুলোকে কালারফুল কিছু স্পটের মতো বডির বিভিন্ন সারা শেলের ভিতরে বডির মাসের শেলের ভিতরে হয় না, এটা হচ্ছে মাসেলের ভিতরে হয়, পুরো বডির ভিতরে মনে হচ্ছে মানে ক্রোমাটোফোর মানে কি বলবো তোমাদের কিভাবে বোঝাবো দাগ থাকে আর কি, এক কথায় হচ্ছে বডির ভিতরে হচ্ছে ছড়ানো ছিটানো দাগের মতো থাকে। দেন হচ্ছে ডায়াগনোসিস, যেটা ডায়াগনোসিস অলমোস্ট সেম এর মতোই, লুমিনাস ব্যাকটেরিয়া যেভাবে আইডেন্টিফাই করে সেটাও একইভাবে আইডেন্টিফাই করে। আর হচ্ছে যদি তারপর ট্রিটমেন্ট করতে হয় তাহলে অ্যাপ্লাই অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স অনলি অ্যাজ এ লাস্ট রিসোর্ট, শেষের দিকে হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করা যেতে পারে। তোমাদের ক্লাস কয়টা এরপরে? ম্যাম 12টা 15। আচ্ছা আমি খুব দ্রুত একটু শর্টলি শেষ করে দিচ্ছি, এটা না বোঝার কিছু নেই, খুব সহজ জিনিস। দেন সেপটিক হ্যাপাটোপ্যানক্রিয়াটিক নেক্রোসিস, এটা হচ্ছে হ্যাপাটোপ্যানক্রিয়াটিক যেটা বললাম হচ্ছে লিভারের ভিতরে এই নেক্রোসিসটা হয়, এটাও হচ্ছে ভিব্রিও গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারাই হয় এবং মেইনলি হচ্ছে পিনিয়াস পনেরোডনি এটা বেশি ইনফেক্টেড হয়। সেপটিক হ্যাপাটোপ্যানক্রিয়াস নেক্রোসিস এটা ছবি নাই না, ছবি দেখাতে পারি কিনা। সেপটিক হ্যাপাটোপ্যানক্রিয়াটিক দেখো এই যে মাছের ইটা কোথায় থাকে, তোমাদের বলছিলাম যে আগের বার বলতেছিলাম তোমাদেরকে লিভারটা কোথায় থাকে, মাছের লিভারটা দেখো এই ম্যাডাম মাথার দিকে থাকে। মাথার। হ্যাঁ এই যে দেখো এই দিকে থাকে কোথাও লিভারটা, এই যে এই অংশটাকে হচ্ছে যে এই যে হলুদ যে অংশটা দেখতেছো এটাই লিভার, এটা হচ্ছে ডিজিজ দ্বারা ইনফেক্টেড হয়েছে এটার জন্য হলুদ কালার, কিন্তু নর্মালি কিন্তু এটা হলুদ থাকে না, এটা হচ্ছে কিছুটা কি বলবো অস্বচ্ছ, যদি দেখা যায় অনেকটা মানে সুস্থ মাছের ক্ষেত্রে অনেকটা দেশি যে চিংড়িটা আমাদের সেটা হচ্ছে গ্রিনিশ কালারে থাকে, কিন্তু ইয়ের ভিতরে গ্রিনিশটা ঠিক একদম কেমন দেখা যায় এটা ধূসর টাইপের, ধূসরও বলবো না এটাকে, একটু মাটি মাটি কালারের থাকে, অনেকটা হচ্ছে কিছুটা হচ্ছে মাটি মাটি কালার টাইপের থাকে। এই জায়গাতে হচ্ছে ঠিক এই জায়গাতে ব্রেনের কাছাকাছি হচ্ছে লিভারটা থাকে। এই এই
সেপটিক হেপাটোপ্যানক্রিয়াটিক নেক্রোসিসটা হচ্ছে এই লিভারের ভিতরে হয়। গ্রস সাইন কি হচ্ছে? গ্রস সাইন হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াস টার্ন ব্ল্যাক এন্ড ডিজেনারেটেড, হচ্ছে ওই যে অংশটা বললাম যে যেখানে যে হলুদ অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে যায়। হেপাটোপ্যানক্রিয়াটিক নেক্রোসিসের ক্ষেত্রে হচ্ছে এই অংশটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে যায়। এটা হচ্ছে মেন সাইন সেপটিক হেপাটোপ্যানক্রিয়াটিক নেক্রোসিসের। আরেকটা হচ্ছে ঠিক একই, এটা কিন্তু বিব্রিও গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে। সেপটিক হেপাটোপ্যানক্রিয়াটিক নেক্রোসিস বিব্রিও গ্রুপের বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা হয়। আবার সেম আরেকটা ডিজিজ হয়, এটা হচ্ছে এটা নির্দিষ্ট কোনো বিব্রিওসিস দ্বারা হবে কথা না, যে হলুদ যে কালারটা হচ্ছে এটা হচ্ছে রিকেটশিয়া ডিজিজ বলে এটাকে। এটাও কিন্তু তোমার এই ফিশের শিম্পের প্যানক্রিয়াসের ভিতরে, সরি প্যানক্রিয়াস না, হেপাটোপ্যানক্রিয়াসের ভিতরেই হয়। এই জায়গাতে এটা একটু হলদে কালার ধারণ করে এবং এইটা হয় হচ্ছে মাল্টিপল গ্রুপ অফ প্যাথোজেন দ্বারা হচ্ছে এই ডিজিজটা হয়। এটা বিব্রিওসিস দ্বারাই হতে পারে, বিব্রিও ব্যাকটেরিয়া হবে এমন কোনো কথা না, বিব্রিও থাকতে পারে, অ্যারোমোনাস হতে পারে, স্যালমোনেসেরা হতে পারে। দেখা যাচ্ছে মাল্টিপল প্যাথোজেনের আক্রমণ দ্বারা হচ্ছে এই রিকেটশিয়াল ডিজিজটা হয়। ঠিক আছে, এটুকুই মোটামুটি আজকে। তোমরা একটু পড়বা, আমার মনে পড়লেই বুঝবা, সহজ করে নোট তৈরি করার চেষ্টা করেছি। যদি না বুঝো তখন আমরা আবার, আমার মনে হয় অবুঝার কিছু নাই এখানে। কারো কোনো কিছু বলার আছে? ম্যাম রোজার মধ্যে কি আমাদের ক্লাস হবে? হ্যাঁ, ক্লাস তো করতেই হবে। আমি না নিতে চাইলে কি হবে? আমি বললাম তোমাদেরকে ক্লাস দিব না, তাহলে কি হবে? না ম্যাম। ম্যাম আজকে ক্লাস নোটটা দিয়ে দিয়েন। হ্যাঁ, দিয়ে দিব, ক্লাস দিয়ে দিব। রোজার মধ্যে ক্লাস নিব, কারণ হচ্ছে যে ক্লাস আমি যদি বলি তোমাদেরকে ক্লাস আমি নিব না, সেটা মানবে না, বিশ্ববিদ্যালয় মানবে না, এটা আমার ক্ষমতার মধ্যেও নাই। আমি তো পারলে এখনো ক্লাস নিই না, না নিয়ে থাকি, কিন্তু জি ম্যাম। হবে না। ম্যাম আপনি এখন সুস্থ আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। গতকালকে আমার প্রচন্ড মাথা ব্যথা বলবো না, ঘুরতেছিল, আমি তাকাতে পারছিলাম না। হঠাৎ করে কম্পিউটারে একটু কাজ করেছিলাম বেশি, চোখ থেকে মাথায় একটা যন্ত্রণা করছিল। তো আজকে কালকের চেয়ে বেটার, স্টিল নাও এখনো আছে কিছুটা, যে ডিজলিং, মাথা ঘোরানো বলে না, মাথা ঘোরানো ভাবটা এখনো আছে। যার জন্য কালকে তোমাদের এই কম্পিউটার সামনে বসতে চাইনি বলে ক্লাসটা নিইনি। আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন বলো, কারো কোনো কিছু বলার আছে কিনা? আমি খুব একটু দ্রুত মনে হয় ক্লাস নিয়ে নিচ্ছি না? জি ম্যাম। দ্রুত আসলে আমি নিতে চাই না, কিন্তু আমি নিতে বাধ্য। তোমাদের কেন বাধ্য বললাম? কারণ আমি তোদের আগেও বলছি যে এই সাবজেক্টের কন্টেন্ট এত বেশি, আমি যদি তোমাদেরকে না পড়াই তাহলে তোমাদেরটা অজানা থেকে যাবে। তোমরা যখন চাকরি ইন্টারভিউ দিতে যাবা তখন দেখবা যে ম্যাডাম যা পড়েছে তাই পড়তেছো, বাইরে পড়তেছো না, তখন তোমরা আমাকে বকা দিবা যে ম্যাডাম ফাঁকিবাজি করছে। যার জন্য আমি তোমাদেরকে পড়াতে বাধ্য, কারণ হচ্ছে আমি চাই তোমরা শিখো, জানো। এমন নয় যে আমার অল্টারনেটিভ অপশন আছে যে নেক্সটে আরো সাবজেক্ট কোনো কোর্স আছে সেখানে আমি পড়াই দেবো, সেই অপশনটা নাই। একটা অপশন আছে তোমাদের হচ্ছে ফিশ ফার্মাকোলজি একটা সাবজেক্ট আসবে তখন পড়ানো, সেটার জন্য আমি তোমাদেরকে প্রিভেনশন কন্ট্রোলের ডিটেলসে পড়াচ্ছি না। তোমাদের প্রিভেনশন কন্ট্রোলটা খুব আফসা আফসা হালকা পড়াচ্ছি, ওই সাবজেক্টে আমি পড়াবো। কিন্তু তোমাদের যে ডিসক্রিপশনগুলো, এগুলো আমি যেগুলো পড়াচ্ছি এগুলো মানে না পড়লেই না হয়। বিভিন্ন চাকরি ইন্টারভিউ বলো, বিসিএস এর পরীক্ষাতে স্পেশাল যে তোমার কোর্সের যে এটা থাকবে সাবজেক্টের, এটা এগুলো তো তোমাদের এইগুলো কোশ্চেন আসবে, এই ধরনের বিষয়গুলো টপিকগুলো আসবে, যার জি জন্য ম্যাম, তোমাদের প্যাথোলজি তো অনেক ইম্পর্টেন্ট বিশেষ। হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট, মানে একটা ব্রাঞ্চ হচ্ছে প্যাথোলজি, এক মানে ফিশারিজ সায়েন্সের একটা ব্রাঞ্চ হচ্ছে প্যাথোলজি। যার জন্য আমি তোমাদেরকে মাঝে মাঝে মনে হয় যে আমি অনেক পড়াই ফেলতেছি, আমি নিজেও টায়ার্ড, কারণ নোট তৈরি করতে হয় আমাকে, নোট তৈরি করতে গেলে আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়, আমি নিজেও টায়ার্ড হয়ে যাই, কিন্তু কোনো ওয়ে নাই। আমি যদি স্কিপ করে যাই হয়তো অনেকে খুশি হবা যে ম্যাডাম খুব ভালো, অল্প পড়াচ্ছে, কিন্তু যখন চাকরি ইন্টারভিউ দিতে যাবা, যখন যা দেবো এই ম্যাডাম তো এগুলো পড়ায় না, তখন আবার ম্যাডামকেই গালি দিবা, হ্যাঁ ম্যাডাম এগুলো পড়ায় না, ফাঁকিবাজি করছে। এটাই করি, এটা আমরাও করি, এটা আমরাও করি, যেসব স্যাররা ফাঁকিবাজি দিয়ে পড়াইছে, এ প্লাস দিয়ে দিছে, আমরা তখন খুশি ছিলাম, কিন্তু এখন যখন আমরা সার্ভিস লাইফে আসছি তখন কিন্তু আমরা স্যারদেরকে একটু বকাবকি করি, স্যার ফাঁকিবাজি করছে, আমাদের এগুলো পড়ায় নেই। এটাই পরে স্বাভাবিক। পরে তোমার স্টুডেন্ট লাইফে যদি না জানো, সেটা পরে যা যখন পড়তে যাবে, এটা বিশাল দুরূহ একটা ব্যাপার। অ্যাটলিস্ট তোমাকে বেসিক, আমি তোমাদের পড়াচ্ছি ডিটেলস পড়াচ্ছি না, কিন্তু এটা শুধু বেসিক পড়াচ্ছি। ডিটেলস পড়তে গেলে তোমাদের প্যাথোলজি আমি পড়াই না, জাস্ট গ্রস সাইনটা পড়াই, প্যাথোলজি আর অনেক কিছু পড়া আছে, ওগুলো পড়াই না, জাস্ট গ্রস সাইনটা পড়াই, ডিজিজের কিছু জিনিস তোমাদের দেখাই, যে অ্যাটলিস্ট তোমরা যেন যে অনুমান করতে পারো যে হ্যাঁ এই মাছটা তো ডিজিজ আক্রান্ত হয়েছে, হতে পারে এরকম ধরনের কোনো ডিজিজ, এটুকু জন্য পড়াতে হয়।
তারপর তোমরা পড়ো, পরীক্ষার সময় দেখা যাবে। জি ম্যাম। তো ঠিক আছে, আমি আজকে এখানে শেষ করলাম। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে, না কালকে দিন পরে। এরপরে দেখি আমরা ভাইরাল ডিজিজে চলে যাব, কারণ সময় হাতে খুব বেশি নাই। ভাইরাল ডিজিজ আছে, ফাঙ্গাল ডিজিজ আছে, এরপর হচ্ছে নন নিউট্রিশনাল ডিজিজ আছে, এনভায়রনমেন্টাল ডিজিজ আছে, এখন অনেক পড়া বাকি। তো ঠিক আছে, আমি এখানে শেষ করলাম। জি ম্যাম। আসো তো ক্লাসে সবাই, নাকি ক্লাসে আছে সবাই? আমি কিন্তু নাম রাখলাম না আজকে। ম্যাম গতদিন আমাকে ডাকছিলেন, লাস্টে আমার নেট কানেকশন প্রবলেম হয়েছে। নেট কানেকশন প্রবলেম থাকলে হবে, রেসপন্স করতে হবে। আমি সারা ক্লাসেই ছিলাম, লাস্টে পরে আমার ফ্রেন্ডরা বললো যে লাস্টে ডাক। ঠিক আছে, হ্যাঁ আমি ক্লাস শেষ করলাম আজকে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ম্যাডাম